করতে হবে আপনাকে। মোনোটোনাস যে ধরেন আপনি একদিন স্টেজে গান গাইছেন, খুব ভালো লাগছে, কিন্তু এই গানটা 2 দিন 3 দিন 4 দিন যখন গাইবেন আপনার কাছে বিরক্তি লাগবে। কিন্তু সফল সেই হয় যে ওই বিরক্তির পর্যায়টা পার হয়ে উত্তরণ করে এটাকে রিপিটেডলি সে আবার রিপারফর্ম করতে পারে। এক্সামিনেশনের সফলতার ক্ষেত্রে সেম। আপনি আজকে ল পড়ছেন, স্যারের ক্লাস খুব ভালো লাগছে, চমৎকার এনজয় করছেন, পরের দিন দেখবেন আপনার আর কোনো এখানে কোনো মানে আর এটা তো বোরিং মনে হবে। সো এইভাবে রিপিটেডলি আপনাকে একটা পর্যায়ে এটাকে ভালো না লাগলেও বিরক্ত হলেও আপনি এটাতে পার্টিসিপেট করবেন। এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। টিচারদের ক্ষেত্রে সেম। আমি একটা টপিকের উপর প্রিপারেশন নিচ্ছি, আপনাদেরকে কিছু চমৎকার কথা বলছি, পড়াতে ভালো লাগছে, কিন্তু পরের দিন আবার আমার ঠিকই এনার্জিটা ডাউন হয়ে যায়। সো আমাকে তখন আবার স্ট্রাগল করতে হয়। আর এখন সায়েন্স বলে যে কোনো জিনিসে কেউ যদি দীর্ঘ সময় লেগে না থাকে ওইটাতে অপটিমাম লেভেল অফ পারফরমেন্সে সে কখনোই যেতে পারবে না। তাকে যেতে গেলে আপনাকে এটাকে ওই রেকারিং একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যেতে হবে। ইনফ্যাক্ট আমি আজকে এশার নামাজে যাওয়ার সময় আমার মাথায় এটা ঢুকছিল যে মানে ইসলাম এজ এ রিলিজিয়ন ইজ অ্যাবসলিউটলি বেসড অন কনসিস্টেন্সি। যে আপনি একবেলা নামাজ পড়ছেন খুবই খুশু সহকারে, আল্লাহকে গিয়ে প্রচুর প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে আবার পরের বেলা যেতে হবে, আবার পরের বেলা যেতে। এইভাবে একদিন গেলেন 5 ডেজ না, আপনাকে রিপিটেডলি ওই এটাকে আবার পরের দিনও সেম রুটিনটা মেনটেন করতে হবে। 1 বছর গেলেন না, তাতেও আপনি সফল হবেন না, 1 বছরের পরের বছর, এইভাবে মানে টিল ডেথ। তাহলে দেখেন জীবনের সব ক্ষেত্রে আমাদের হচ্ছে কনসিস্টেন্সিটা বেটার। জুডিশিয়ারি কারা আসলে পার করে, মানে কারা পাস করতে পারে? তারাই যারা হচ্ছে এই কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারে তার প্রিপারেশনের ক্ষেত্রে। আমাদের জুডিশিয়ারিটাকে যদি আপনি বাদও দেন, বৃহত্তর অর্থে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি একটা জিনিসে যদি সফল হইতে চান, ওই যে একটা মুদি দোকানদার, সেও দেখেন প্রতিদিন ভোরে ওঠে দোকানটা খুলে একটা নির্দিষ্ট টাইমে, কাস্টমার আসুক বা না আসুক সে দোকানটা খুলে বসে থাকে, যে কেউ একজন আসবে। একজন এসে যদি ফেরত যায় তাতে হয়তো তার 2 টাকা লস হবে, এটা কোনো ম্যাটার না, কিন্তু সে ফেরত গিয়ে আবার আরেকদিন আসবে না, বলবে ধর ওর দোকানে গিয়ে হয়তো আমি বন্ধ পাবো, তাহলে শুধু শুধু কেন যাবো, আমি আর একটা ভিন্ন দোকানে চলে যাই, তোমার টাইমটা সেভ হবে। গিয়ে যদি দেখি যে বন্ধ, আমি তাহলে ফেরত আসাটা আমার লস। সো আমি এজ এ টিচার, লেটস প্লেন এজ এ ইনস্টিটিউশন, আপনি এজ এ স্টুডেন্ট, জুডিশিয়ারি অ্যাসপায়ারেন্ট হিসেবে, সব ক্ষেত্রে আমাদের সফলতার মূল শর্তটা হচ্ছে আমরা যদি কনসিস্টেন্ট হতে না পারি আমাদের দ্বারা কিছুই করা যাবে না। এটা কেন মনে হলো আজকে, আমি আবার আজকে যখন ক্লাসের প্রিপারেশন নিচ্ছিলাম 40 মিনিটস একটা টপিকের উপর প্রিপারেশন নিয়েছি, এদের পরে মনে হলো যে আমি তো গতকালকে টপিকের সাথে প্রাসঙ্গিক কিছু টপিক মিস করেছি, আর যে টপিকে প্রিপারেশন নিচ্ছি এটার উপর আমার আরো 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে যদি আমি ভালো একটা ক্লাস ডেলিভারি দিতে চাই। তো তখন আমি ওইটা আবার স্কিপ করেছি। ঠিক আছে, সো আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করবো যে একটা ক্লাস ভালো লাগছে, একটা ক্লাস খারাপ লাগছে, আমি যখন করলাম না, এটা থেকে একটু বের হয়ে আসেন, একটু রিপিটেডলি ক্লাসগুলো করেন, এবং ক্লাসের পরপরই ক্লাসের এই টপিকগুলোর উপর একটা নিজের সেলফ স্টাডিটাও যাতে আপনি নিশ্চিত করতে পারেন। দেখবেন যে এভাবে 6 থেকে 1 মাস যদি লাগাতার করতে পারেন তাহলে আপনি আসলে সফলতার কিছুটা ইঙ্গিত পাবেন। বাকিটুকু সফল হবেন কিনা আরো অনেক জিনিসের উপর ডিপেন্ড করবে, আদারওয়াইজ কোনো কাজে দিবে না। যেমন এখানে কয়জন জয়েন করেছেন আজকের ক্লাসে, দেখি তো একটু, কয়জন কেউ বলতে পারবেন? আমি দেখতে পাচ্ছি না এখানে, একটু বলেন কয়জন আছে ক্লাসে। ভাইয়া 19 জন পাস। 19 জন, মোর দেন 50%, সেই হিসেবে ঠিক আছে। বাট আমাদের এখানে প্রায় স্টুডেন্টস আছে প্রায় অ্যারাউন্ড 37 এর মতো। তো 37-এ 19 জন রাত 10টায়, সেটা আশা জায়গা নিয়ে, কিন্তু সবার জন্য তো এটা ভালো কিছু না। আমরা শুরু করি। আমরা গতকালকের ক্লাসে যে টপিকটা পড়েছিলাম যে ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, বা মৌলিক অধিকারের লঙ্ঘন করলে একটা আইনের পরিণতি কি হয়, সেটা কি সম্পূর্ণ বাতিল হয়ে যায় নাকি সেই আইনের অধীনে কৃত কোনো কাজের বৈধতা দেওয়ার সুযোগ আছে, সেটা নিয়ে আলাপ করেছিলাম। যে একটা আইন যদি প্রি কনস্টিটিউশনাল হয় তাহলে সেটা সম্পূর্ণ বাতিল হয় না, ভয়েড অফ ইনিশিও হয় না। যদি পোস্ট কনস্টিটিউশনাল হয় সেক্ষেত্রে শুরুর দৃষ্টিভঙ্গিটা ছিল এটা যে অ্যাবসলিউটলি নালিটি। তো পরে এসে বলা হলো যে যদি দেখা যায় যে আইনটা সাংঘর্ষিক কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস এর সাথে, কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসটা যদি ইররেসপেক্টিভ অফ সিটিজেন্স সবার জন্য সমভাবে প্রযোজ্য হয় তাহলে এটা ফুললি ভয়েড। আর যদি দেখা যায় যে না, ওই কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসটা একটা সেগমেন্ট অফ পিপুলের জন্য,
তখন এটা পুরোপুরি বাতিল হবে না। যতটুকু ওই পার্টিকুলার যাদেরকে রাইটসটা দেওয়া আছে তাদের এগেইনস্টে এটা ভয়েড, অন্যদের ক্ষেত্রে এটা ভ্যালিড হবে। এখন এখান থেকে এই ডিসকাশনের সূত্র ধরেই আরেকটা ডক্ট্রিন আছে, সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ কি হতে পারে, অনুমান করতে পারেন? সিভিয়ার অ্যাবিলিটি। ঠিক আছে, সিভিয়ার অ্যাবিলিটি। সিভিয়ার অ্যাবিলিটি শব্দটার অর্থ কি? সিভিয়ার অ্যাবিলিটি, সিভিয়ার শব্দটা হচ্ছে পৃথক করা, বিচ্ছিন্ন করা, আলাদা করা, অসংযুক্ত করা। সিভিয়ার এবিলিটি বা ডক্ট্রিন অফ সিভিয়ার এবিলিটি, পৃথকীকরণ। এটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি, ওইটা না, মানে পৃথকীকরণের নীতি বা বিচ্ছিন্নকরণের নীতি। বাট এটা শব্দটার সাথে মূল কথাগুলোর একটু মানে সংশ্লেষটা মনে হয় যেন একটু খাপ ছাড়া। আমি পুরোটা একটু পড়লে তখন বুঝতে পারবেন। দেখেন, একটা আইনকে যখন আপনি বলছেন যে আর্টিকেল 26 অনুযায়ী, সংবিধানের আর্টিকেল 26-এ যখন বলা আছে যে এই কনস্টিটিউশন চালু হওয়ার পরে কনস্টিটিউশনের এই তৃতীয় ভাগে মৌলিক অধিকারের যে বর্ণনাগুলো আছে এগুলোর সাথে সাংঘর্ষিক সকল আইন কি হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। আর আর্টিকেল 26-এর সাব আর্টিকেল 2-তে গিয়ে বলছে যে সংবিধান প্রণয়নের পরে এই তৃতীয় ভাগের সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করতে পারবে না পার্লামেন্ট। যদি করে তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হয়ে যায়। এই যে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল, এখান থেকে মূলত আমরা কালকের থিওরিটা পড়েছিলাম যে পুরোপুরি বাতিল হবে না, যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল। এখন এখান থেকে দ্বিতীয় যে প্রবলেমটা দেখা দেয় যে এইভাবে একটা সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক কোন একটা আইনকে যখন আপনি বলছেন যে এইটার এই প্রভিশনটা কিংবা এই পলিসির এই পার্টিকুলার পার্টটা ইনকনসিস্টেন্ট উইথ দ্য প্রভিশনস কন্টেইনড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, তখন কি পুরো আইনটা কি বাতিল হবে কিনা, এই সমাধান করার জন্য আপনার বলা হলো যে যদি দেখা যায় যে একটা আইনকে আপনি সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক বা ইনকনসিস্টেন্ট বলার পরে যে ওই আইনটার যে পার্টটা আপনি ইনভ্যালিড হিসেবে বা ইনকনসিস্টেন্ট হিসেবে পাচ্ছেন সেটা সেপারেবল ফ্রম দ্য ভ্যালিড পার্ট, ওই আইনটার বাকি অংশগুলো থেকে পৃথক করার সুযোগ আছে। ঠিক আছে, এমন ভাবে যে দ্য নেচার, অবজেক্ট অর স্ট্রাকচার অফ দ্য ল উড নট বি চেঞ্জ, যে ওই একটা বিশেষ সেকশন বা একটা চ্যাপ্টার বা পার্টকে আইনটা থেকে পৃথক করে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে বাতিল বা অবৈধ বলে দিলে সমগ্র আইনের বাকি অংশ যেগুলো আছে সেগুলা আপনার কি হয় না, সেগুলো থেকে পৃথক করা যায়। এবং এই পৃথককরণ মানে ওই পুরো আইনটার স্ট্রাকচারটা, অবজেক্ট বা উদ্দেশ্যটা, আইনটার প্রকৃতিটা কি হয় না, উড নট চেঞ্জ, পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় না। তখন বলা হবে যে ওই আইনটার বাকি অংশ কি থাকবে, ঠিকই ভ্যালিড থাকবে। অর্থাৎ একটা আইনের কোন একটা সেকশন, চ্যাপ্টার বা পার্টকে যদি আপনি ইনভ্যালিড পাওয়ার পরে যদি দেখা যায় এই অংশটাকে অমিটেড করে ফেললে, বাদ দিয়ে দিলে, ডিলিট করে দিলে আইনটার বাকি সবকিছু অক্ষত থাকে, ওগুলোর উপর কোনো এফেক্ট বা প্রভাব পড়ে না, ওগুলো ঠিকই এক্সিকিউট করা যায়, কার্যকর করা যায়, ওগুলোকে ভ্যালিড দেওয়া যায়, তখন বলা হবে দিস অ্যাক্ট ইজ সেপারেবল। এটাকে পৃথক করা যাচ্ছে, সিভিয়ার করা যাচ্ছে। কোন কোন অংশ? যে the parts which are found to be invalid or inconsistent with the constitution is severable from the other parts, and that is why the other parts must be given the validity. এটা কি বুঝতে পারছেন? এইটাকেই বলা হয় ডক্ট্রিন অফ সিভিয়ার এবিলিটি। এটা কি বুঝতে পারছেন এই কথাটা? হ্যাঁ জি ভাইয়া। জি স্যার। বাকিরা? হ্যাঁ জি স্যার। দেখেন, এই কথাগুলো আমাদের দেশের জাস্টিসদের মাথা থেকে এগুলো আসে না, এগুলো এসেছে বিদেশে। এটা প্রথম যে মামলাটা মাহমুদুল ইসলামের বইতে আছে সেটা হচ্ছে আপনার হিন্স ভার্সেস দ্য কুইন 1976 এর। আপনার এটা হচ্ছে ব্রিটেনের মামলা। ঠিক আছে, তো সেখানে কোর্ট এই কথাটা বলছে যে when a part of law is found invalid and the invalid part is separable, যে যখন একটা আইনের একটা অংশকে পাওয়া যাচ্ছে আপনার অবৈধ হিসেবে এবং এই অবৈধ অংশটা হচ্ছে আইনের অন্য অংশ থেকে সেপারেবল, পৃথক করা যাচ্ছে, এই অর্থে যে দ্য নেচার অর অবজেক্ট অর দ্য স্ট্রাকচার অফ দ্য ল উড নট বি চেঞ্জড, যে ওই সমগ্র আইনটার প্রকৃতি, উদ্দেশ্য, এটার গঠন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে না বাই দ্য অমিশন অফ দ্য ইনভ্যালিড পার্ট, ইনভ্যালিড পার্টকে আইন থেকে বাদ দিয়ে দিলে, সরিয়ে ফেললে,
তখন বলছে অনলি দ্য ইনভ্যালিড পার্ট অফ দ্য ল ইজ টু বি ডিক্লেয়ার্ড ভয়েড। তখন আইনের কেবল ওই যে অংশটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে অবৈধ, সেই অংশটাকে ডিক্লেয়ার করতে হবে ভয়েড হিসেবে, বাতিল হিসেবে, লিভিং দ্য রেস্ট টু বি অপারেটিভ। ওই আইনটার বাকি অংশকে কার্যকারিতা দিয়ে, বাকি অংশের উপর কোনো ধরনের কি করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, বাকি অংশ অকার্যকর এটা বলা যাবে না। এখন প্রবলেম হলো, একটা আইনের একটা অংশকে ইনভ্যালিড করার পরে বাকি অংশ ভ্যালিড থাকে কিনা, পুরো আইনটার স্ট্রাকচারটা আনএফেক্টেড থাকে কিনা, ওই আইনটার অবজেক্ট এবং পারপাস গুলো ক্ষতিগ্রস্ত হয় কিনা, এটা কিভাবে নির্ধারণ করব? এই প্রশ্নটার সমাধান আবার পরবর্তীতে একটা মামলায় দেয়া হয়েছে, ঠিক আছে? সেখানে মামলার নাম না জানার দরকার নেই, আপনারা শুধু এই প্রিন্সিপাল গুলো জানেন। সেখানে কোর্ট বলছেন the intention of the parliament is the determining factor in ascertaining whether the invalid part is separable from the valid part, and the question is whether parliament would have enacted the valid part without the invalid part। যে সংসদটা আইন প্রণয়ন করেছে, যে আইনটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, সেই সংসদের অভিপ্রায়টা দেখতে হবে যে তারা কোন উদ্দেশ্যে আইনটা করেছিল, এবং ইনভ্যালিড পার্টটাকে বাদ দিয়ে বাকি অংশ নিয়ে সংসদ একটা পৃথক আইন প্রণয়ন করত কি না, এটা হচ্ছে মুখ্য প্রশ্ন। যদি দেখা যায় যে হ্যাঁ, বাকি অংশ নিয়ে সংসদ আলাদা একটা পৃথক আইন করার মতো একটা সুযোগ ছিল বা করতে পারতো বা করতে চায়, তখন বলা হবে যে এই দুই অংশ পৃথক করা সম্ভব না। আপনি বলছেন সেপারেবল হলে একটা অংশকে ভ্যালিডিটি দিব, আরেকটা অংশকে ইনভ্যালিড বলবে। এখন সেপারেবল কি না এইটা সমাধানে সিদ্ধান্তে পৌঁছাবো কিভাবে, সেটার সমাধান আবার কোর্ট এসে বলছে যে এইটা পৌঁছাবো আমরা এইভাবে যে দেখবো যে সেপারেট করার পরে ওই পৃথক অংশটা নিয়ে সংসদ আলাদা একটা আইন করতে চাইতো কিনা, আলাদা একটা আইন করা সংসদের পক্ষে সম্ভব ছিল কিনা। তারপরে আবার সে আরেকটা মামলায় বলছে যে when a valid part of the law is inextricably bound up with the part found invalid, যে যে অংশটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হিসেবে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সংবিধানের অন্য অংশের সাথে ইনএক্সট্রিকেবলি বাউন্ড, মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, অতপ্রত ভাবে জড়িত, ঠিক আছে? সো দ্যাট দ্য ভ্যালিড পার্ট ক্যান নট ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ, যে ওই অংশটাকে, সংবিধানের সাথে সাংঘর্ষিক অংশটাকে পৃথক করে ফেললে বাকি অংশ ক্যানট ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ, স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে টিকে থাকতে পারে না, তার আসলে আর কোনো ধরনের কার্যকারিতাই থাকে না। তখন বলছে অথবা or upon a whole review of the matter, অত সম্পূর্ণ অংশটা পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে, নিরীক্ষা করে, পড়াশোনা করে যদি দেখা যায় যে the parliament would not have enacted at all that which survives without enacting the invalid part, যে অংশটা ভ্যালিড হিসেবে গণ্য করার সুযোগ আছে, কেবল সেই অংশ নিয়ে পার্লামেন্ট কোনো পৃথক আইন করতো না, যেটাকে ইনভ্যালিড বলছেন, ওইটা বাদ দিলে তাহলে বলা হবে এগুলো সেপারেবল না। বুঝতে পেরেছেন যে কখন আমরা সেপারেবল হিসেবে গণ্য করব? তো আরো কিছু কথাবার্তা বলা আছে, চমৎকার কিছু কথাবার্তা আপনারা দেখতে পারেন। মুদ্রা কথা এগুলো রিপিটেডলি বিভিন্ন কেসে বলা হয়েছে ভারত এবং ইংল্যান্ডে, যে একটা আইনকে আমরা কমপ্লিটলি এক সংবিধানের সাথে সাংঘর্ষিক গণ্য করার আগে দেখতে হবে যে কোন প্রভিশনটা আসলে ইনকনসিস্টেন্ট, ওই প্রভিশনটাকে পৃথক করা যায় কিনা বাকি প্রভিশন গুলো থেকে, পৃথক করা যায় কিনা এই সিদ্ধান্তটা আবার নিব কিভাবে আমরা, যে দেখবো এগুলো ইনএক্সট্রিকেবলি বাউন্ড কিনা, পার্লামেন্ট এটাকে পৃথক করে দিলে বাকি অংশ নিয়ে আলাদা একটা আইন করতো কিনা, যদি করে থাকে তাহলে ধরবো সেপারেবল, যদি সেপারেবল হয় তাহলে বাকি অংশটা ঠিকই ভ্যালিড থাকবে, আর যেটা কেবলমাত্র ইনভ্যালিড সেটাকেই ডিক্লেয়ার টু বি ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন বলবো, আদারওয়াইজ অন্য অংশগুলোকে কি করা যাবে না, এফেক্ট করা যাবে না। এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ডক্ট্রিন অফ সিভিয়ার এভিডেন্স। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর আমার প্রশ্ন হচ্ছে সেপারেবল কিনা সেটা টেস্টটা কি আরেকবার একটু যদি বলতেন। সেপারেবল কিনা এটা টেস্টটা হচ্ছে এইটা যে সংসদ এই অংশটাকে পৃথক করার পরে অন্যান্য অংশ নিয়ে আলাদা একটা আইন করতো কিনা, যে এই অংশটাকে ফেলে দিলে অন্য বাকি অংশগুলো নিয়ে সংসদ কোনো আইন যদি করতে না পারে তাহলে বলা হবে এটা সেপারেবল। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এইগুলা কি হচ্ছে কোর্ট হচ্ছে ঠিক করে, মানে কোর্টের কাছে কি হচ্ছে এই ধরনের এই টপিকটা নিয়ে মামলা যায়, নাকি হচ্ছে কোর্ট নিজে থেকে হচ্ছে এটা দেখছে? না, একটা আইনকে তো কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে হয়, কোর্ট নিজে থেকে তো কোনো লকে আনকনস্টিটিউশনাল বলে না। এখন যদি ভাইয়া এর মধ্যে কোনো কাজ হয়ে যায়,
হ্যাঁ, তাহলে কাজটা কিভাবে আমি হচ্ছে কনসিডার করব? ওই গতকালকের টপিক যার মধ্যে যদি কোনো কাজ হয়ে যায় তাহলে সেই কাজটাকে আমরা ভ্যালিড বা ইনভ্যালিড গণ্য করব কি করব না সেটা ডিপেন্ড করবে এটা কি প্রি কনস্টিটিউশনাল ল নাকি পোস্ট কনস্টিটিউশনাল ল। পোস্ট কনস্টিটিউশনাল ল হলে তাহলে আপনার একটু মিট করেন। পোস্ট কনস্টিটিউশনাল ল হলে তখন দেখবো যে এটা আসলে আপনার যে কনস্টিটিউশনের যে প্রভিশনটার সাথে সাংঘর্ষিক সেই প্রভিশনটা কি ইন জেনারেল সবার জন্য অ্যাপ্লিকেবল নাকি ক্লাস অফ পিপুলের জন্য অ্যাপ্লিকেবল। যদি কাজটা কমপ্লিটেড হয়ে যায় তাহলে ভ্যালিড এটাকে আইনটাকে ইনভ্যালিড করব, কিন্তু যে কাজটা ওই আইনের অধীনে করে ফেলা হয়েছে সেটাকে ভ্যালিডিটি দিব। যদি কাজটা এখনো ইনকমপ্লিট অবস্থায় থাকে, ইনকোয়েট অবস্থায় থাকে, তখন আবার ওই কাজটাকে আমরা বাতিল বলে দিব। যদি কাজটা কন্টিনিউড হয় তখন বলবো ভবিষ্যতে আর করা যাবে না, যা হয়েছে আগে সেটা যা হয়েছে হয়েছে, ওই যে ফার্স্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন হিসেবে গণ্য করে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুম, বুঝেছেন? নুরুল জি তাহার স্যার। উত্তরটা পেয়েছেন? তো doctrine of ভাইয়া severability এই স্যার ইউজ সেকশন করে মানে সাব আর্টিকেল 2 যে বিষয়টা, এটা তো হচ্ছে কনস্টিটিউশন কমেন্সমেন্টের পরে আসবে। হুম মানে স্টেট শেল নট মেক এনি ল, তার মানে বোঝাই যাচ্ছে যে কনস্টিটিউশন মেক করার পরে আসতেছে এই ল গুলা। হুম হুম। হুম। তো এখানে মানে কনস্টিটিউশন মেক করার পরে যদি আসে, তাহলে প্রি কনস্টিটিউশনাল আর পোস্ট কনস্টিটিউশনাল দিয়ে আসলে আমি কি বুঝবো? প্রি কনস্টিটিউশন সাব আর্টিকেল 1 এ কথা বলা আছে। প্রি কনস্টিটিউশন আর্টিকেল 26 এর 1 এর মধ্যে আছে না, যে এই সংবিধান প্রণয়নের সাথে সাথে তৃতীয় ভাগের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক সকল আইন বাতিল হয়ে যাবে, তাই না? হুম হুম। তো যেগুলো সংবিধানের আগে হয়েছে ওগুলোই তো প্রি কনস্টিটিউশনাল ল। না না ভাই, আমি বললাম যে হচ্ছে আমি 26-এর 2 নম্বরের আন্ডারে যে হচ্ছে আইনটা হইলো, এটা তো হচ্ছে কোর্ট অব্দি না গেলে হচ্ছে বুঝবো না যে এটা কোন অংশ ইনভ্যালিড বা ভ্যালিড। তো যদি হচ্ছে এর মাধ্যমে মানে এটা দিয়ে কোনো কাজ হয়ে যায় অলরেডি, এই ক্ষেত্রে আমি ট্রিট করব কিভাবে? এখানে তো প্রি কনস্টিটিউশনাল আর পোস্ট কনস্টিটিউশনাল কোনো ইস্যু নেই। পুরোটাই পোস্ট কনস্টিটিউশনাল। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আসলে কিভাবে ডিটারমিন করব? কাজটাকে আমি বৈধ বলেই নিব যে যদি কমপ্লিট হয়ে যায় কাজটা, আর হুম। যদি কন্টিনিউয়েশন অবস্থায় থাকে তাহলে এটাকে আর করতে দেওয়া হবে না। কাজটাকে আমি বৈধ বলবো না, কাজটা যেটা হয়েছে এটাকে আমি ইলিগালি বলবো, কিন্তু ওই কাজকে আর এফেক্ট করার সুযোগ থাকবে না। ধরেন ট্যাক্স কালেক্ট করে সরকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিয়েছে, তাহলে ওই একটা বেআইনি আইনের প্রেক্ষিতে, তাহলে ওই ট্যাক্সটা আমি ফেরত দেওয়ার কোনো প্রশ্নে যাব না। আমি ভবিষ্যতে এই ট্যাক্স কালেকশনের কাজটাকে বলে দিব আর এখান থেকে স্টপ, এখান থেকে আর করা যাবে না। কিন্তু যদি দেখা যায় ট্যাক্স কালেকশনের অর্ডার দিয়েছেন যে তুমি এত টাকা 1 লক্ষ টাকা ট্যাক্স দাও এই আইনের অধীনে, কিন্তু এর মধ্যে আমি এসে এই অর্ডারের এগেইনস্টে চ্যালেঞ্জ করেছি যে এই যে লয়ের অধীনে এই অর্ডারটা দেওয়া হয়েছে সেই লটা আনকনস্টিটিউশনাল, তখন কোর্ট যদি এই লটাকে আসলে আনকনস্টিটিউশনাল পায় তখন এই অর্ডারটাও আনকনস্টিটিউশনাল হবে, আমি আর ফার্দার কোনো টাকা দিব না। ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন? অর্থাৎ জি ডিপেন্ড জি। করবে যে পুরো অ্যাকশনটা বা এক্সিকিউটিভ অ্যাকশনটা বা পলিসিটা কোন স্টেজে আছে। ইফ ইটস অলরেডি কমপ্লিটেড নন রিভার্সেবল যদি হয় তাহলে এটার যেটা পাস্ট হয়ে গেছে এটাতে এফেক্ট করা যাবে না। যদি পাস্ট হওয়ার পরে এটা যদি রিভার্সেবল হয়, যে ইজিলি আবার পূর্বের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব, তখন কোর্ট কেবল ইনভ্যালিড বা আনকনস্টিটিউশনাল বলবে না, বরং পূর্বের অবস্থায় তাকে ফিরিয়ে দিতে হবে আনকনস্টিটিউশনাল লটা এনাক্ট না করলে সে যে অবস্থায় থাকতো। সো ইটস এ ভেরি কমপ্লেক্স মানে কমপ্লিকেটেড একটা সিচুয়েশন, এটা কোর্টের উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছেন? এখন ধরেন একটা আনকনস্টিটিউশনাল লয়ের অধীনে একজনকে ফাঁসি দিয়ে দিয়েছে, এখন আমি তো লটাকে আনকনস্টিটিউশনাল বলতে পারবো কিন্তু তাকে পুনরুজ্জীবিত করতে পারবো? পারবো না তো। আমি জাস্ট বলবো যে এটা আনকনস্টিটিউশনাল ল, যাকে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে ইট অলসো ওয়েন্ট এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস, এই ডিসিশনটা হচ্ছে ইনভ্যালিড, কিন্তু আমার পক্ষে আসলে তাকে বড় জোর একটা কম্পেনসেশনের ব্যবস্থা করতে পারি তার ফ্যামিলি মেম্বারসদের জন্য। সো এটা ডিপেন্ড আর করবে যে আসলে কোন লটাকে জি। আনকনস্টিটিউশনাল বলা হচ্ছে, সেটার প্রেক্ষিতে কি কি কাজ হয়ে গেছে এবং ওই কাজগুলোর স্টেজ বর্তমানে কোন লেভেলে আছে। অত জটিল তো মানে না বুঝার জন্য মনে হচ্ছে। আপনি কি এখন না বুঝতে ভাইয়া, পেরেছেন? এটা বুঝেছি আমি হচ্ছে, তাহলে আমার কালকের একটা বিষয় হচ্ছে বুঝতেছে না, এই যে এখানে লেখা মানে 26-এর 1-এ যে লেখা, all existing law inconsistent with the provision of this part shall to the extent of such inconsistency become void on the commencement of this constitution। মানে on the commencement of this constitution মানে তো হচ্ছে বোঝাচ্ছে যে সবগুলা আইনই তাহলে হচ্ছে কনস্টিটিউশনের মানে আগের।
তো হুম। ওই ক্ষেত্রে আমি হচ্ছে কেন প্রি কনস্টিটিউশনাল আর পোস্ট কনস্টিটিউশনাল বিষয়টাই নিয়ে আসবো, তাহলে তো সবগুলোই হচ্ছে প্রি কনস্টিটিউশনালই হচ্ছে। আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ভাই আমি হ্যাঁ। আমি বললাম যে 26 আর্টিকেল 1 এ মানে সাব আর্টিকেল 1 এ যে দেওয়া আছে হুম, যে all existing law inconsistent with the provision of this part become void on হুম, the commencement of this constitution. তো on হুম, the commencement of this constitution মানে তো দাঁড়াচ্ছে যে কনস্টিটিউশনটার আগের যে আইনগুলা, হুম। তো আগের আইন যদি হয় এটা তো নর্মালি